পারো আমাকে আঘাত দাও মল্লিকা। তোমার দেওয়া সব আঘাত আমি আমি নীরবে সহ্য করবো মল্লিকা। এই যদি তোমার মনের কথা, তাহলে কেন কেন আমাকে ভালোবেসেছিলে? কেন বা দিনের পর দিন? তুমি বিশ্বাস করো মল্লিকা, আমার মধ্যে কোনো ছলনা কোনো প্রবঞ্চনা ছিল না, আর আর আজও নেই। বলতো তুমি চাপড়, তুমি তুমি পারেন স্ত্রীর মর্যাদা যদি দিতে না পারবে, তবে কেন কেন আমার মনে জাগিয়েছিলে ভালোবাসা? কেন কেন আমি তোমাকে নিয়ে ঘিরে দেখেছিলাম স্বপ্নর শান্তির স্বপ্ন? তুমি জবাব দাও, তুমি জবাব দাও। শান্ত হও মল্লিকা, তুমি শান্ত হও। আমি আর পারছি না। অশান্ত ঢেউগুলো আমার মুখে আছে ঘুরছে। আমি যে শান্ত হতে আর পারছি না, পারছি না। আমি চলে যাচ্ছি মল্লিকা। আজ থেকে জানবে বিভাস নামে যে ছেলেটিকে তুমি ভালোবেসেছিলে, সে বিভাস মারা গেছে। আর যদি কোনো বিনিদ্র রজনীতে আমার কথা তোমার মনে পড়ে, তাহলে ওই আকাশের দিকে চেয়ে দেখো, আমি আমি তারা হয়ে জ্বলবো। এই বাচ্চাটাকেই বলতো আমাদের বাবাটা বসন্ত ভোরে তুমি এই কান পেতে শুনো, আমি আমি এই গাছের ডালে কোকিল হয়ে ডাকবো। বলো না গো, বলো না। ও কথা তুমি বলো না। তুমি চুপ করো, তুমি চুপ করো। এই বাজু, এই বল, তুমি সরি যাও। আমি চলে যাচ্ছি মল্লিকা, সদ্যা স্যার কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে যাই। আমার কথা ভেবে ভেবে স্বামীকে অশ্রদ্ধা করে তুমি তোমার নারীত্বের গৌরব কোনো দিন ক্ষুণ্ণ করো না। সদ্যা না, সদ্যা না। কোনো দিন না, কোনো দিন না, কোনো দিন না। বলে আমার ছেলেকে অভিনয় তো করে দিচ্ছি, শোনা না গো, না বলে আমি আগে অভিনয় করতাম, আমার ছেলে অভিনয় করতো। আমি যে আর পারছি না। যাকে এতদিনে ভালোবেসেছিলাম, আমি ফুল ফুটার স্বপ্ন দেখেছিলাম, সে আজ আমাকে ছেড়ে চলে গেলে এমনি করে। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো শান্ত না পায় প্রাণ, দাও বলে মা, দাও বলে মা গো, দাও বলে মা, দাও বলে মা। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মা গো শান্ত পায় প্রাণ, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। নিষ্ঠুর হবে না মানে টাকা কি আমার ফেললে নাকি? এতদিন ধরে আমি টাকা ফেলে রাখতে পারবো না। আপনি আমাকে দয়া করুন কাকা বাবু। দয়া তোমাদের কতবার দয়া করেছি, কতবার সময় দিয়েছি, সেগুলো তোমার মনে আছে? আমাদের আমাদের সংসারের অবস্থার কথা আপনি তো জানেন কাকা বাবু। তোমাদের সংসারের অবস্থা আমার চিনি, আমার কোনো লাভ নেই। অভাব আছে,
আমাকে টাকা দিতে হবে। হয়তো হয়তো আপনার কথা ঠিক, তবে তবু আপনি আমাকে একটু সময় দিন কাকাবাবু। সময় সময় দিলে তুমি আমার টাকা শোধ করতে পারবে না। পারবো কাকাবাবু, পারবো। একটা চাকরি পেলে চাকরি রাম কবে রাজা হবে, কবে সীতা বনে যাবে, কবে আমার টাকা শোধ হবে। কাকাবাবু, আমি অনেক কঠিন সময় দেবো না। আজকের মধ্যেই আমার টাকাটা শোধ করতে হবে। নইলে আমি লাঠি আমার সঙ্গে নিয়ে যাবো, ভাইকে দখল করবো। আপনি আপনি আমার মুখের দিকে তাকিয়ে একটু একটু দয়া করুন কাকাবাবু। অসুস্থ শরীরে মা বিছানায় পড়ে আছে। এই অবস্থায় মাকে নিয়ে আমি ওখানে কোথায় যাবো? কে দেবে আমাকে আশ্রয়? আশ্রয় দেবে না দেবে আমার ছেলে কোনো লাভ নেই। আমি টাকা পাবো, আমাকে টাকা দাও, নইলে আমার বাড়ি ছাড়ো। আপনিও তো মানুষ, আপনি এই বাপি, এই। মায়া এই মমতা বাপি। ভালোবাসা এই বাপিকে বস্তু বলতে আছে। কোন লোকের সঙ্গে তবে তবে কেন আপনি আমাকে ঠেলে দিচ্ছেন ওই ভাইরাসের কালো অন্ধকারে? আমি আমল তামল করবে শুনে আমি ঘুষ তাল দিচ্ছি। আপনি আমাদের প্রতিবেশী, প্রতিবেশী বিপদের দিনে প্রতিবেশীর পাশে দাঁড়ানোই তো প্রতিবেশীর কর্তব্য। আর আপনি তা না করে আপনি আমাদেরকে গৃহ ছায়া করতে চাইছেন। এই ওর সঙ্গে কথা বলিনি কেন? কথা বলিনি। ভালোই তো লেকচার দিতে শিখেছ। এতদিন ভাবতো শিখেতে জানো না, এখন দেখছি আমার সেই ধারণাটা এসব ডাক্তারটা শিখিয়েছে। বাহ, বাহ। তা ডাক্তারকে বলো না আমার এই ৫,০০০ টাকাটা পরিশোধ করো। ডাক্তার তো তোমাদের দেবতা, ডাক্তারকে বলো না ওই বন্ধুটি টাকাটা আমার পরিশোধ করতে। তাহলে বুঝবো কতখানি করুণার সাগর তোমার ডাক্তার বাবু। এসবের মধ্যে আপনি আবার ডাক্তারটাকে টেনে আনছেন কেন কাকাবাবু? বাবা, ডাক্তারের কথা বলেছি বলে গায়ে ফসকে বলেছে। যতই হোক হাজার হোক দেবতার সম্মান হলে কতটুকু হইতে পারে। আপনি টাকা পাবেন, আমাকে হাজার বার অপমান করতে পারেন, কিন্তু কিন্তু ডাক্তারটাকে অপমান করার অধিকার আপনার নেই। তাই নাকি? আমি টাকা পাবো, তুমি যা ইচ্ছে তাই করবে। হ্যাঁ, সে আমাদের ভালো করতে চায়, এই তার অপরাধ। আপনার সামনে ঘা পড়েছে বলেই আপনি তার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। কিন্তু মনে রাখবে, সে প্রকৃত মানুষ, আপনার মতো বেঈমান নয়। ছি! আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে অপমান করো। আপনি আপনি নিজেরই নিজের অপমান তো করছেন কাকাবাবু। যাও যাও, এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যাচ্ছি যাচ্ছি কাকাবাবু। চলো, আজ বিকালে আমি বাড়িটা দখল নিতে যাবো। প্রয়োজন হলে লাঠি আর সঙ্গে নিয়ে যাবো। প্রস্তুত থাকো। তার আর প্রয়োজন হবে না কাকাবাবু, তার আর প্রয়োজন হবে না। তার আগেই আমি আমার অসুস্থ মাকে নিয়ে পিতৃপরিচয়ে চলে যাব। তুমি মনকে প্রবোধ দিতে পারিনি বলে আপনার কাছে আমি ছুটে এসেছিলাম, কিন্তু এখন আমি ভাবলাম আপনার মতো অমানুষের কাছ থেকে দয়ার টান নিয়ে বাজার থেকে রাস্তায় পড়ে পড়া অনেক ভালো, অনেক গৌরবে, অনেক গৌরবে, অনেক গৌরবে। বেশ, তাই হবে। তোমাদের রাস্তায় পড়ে মরতে হবে। তোমার সঙ্গে আমার কয়েকটা কথা আছে বাবা। কি কথা? তুমি যেখানে মল্লিকার বিয়ে ঠিক করেছো সেখানে বিয়ে হবে না। কেন? আমি আনন্দনগরে গিয়েছিলাম, খোঁজ নিয়ে জেনেছি ছেলেটা লম্বর চরিত্র। আরে পুলিশের চরিত্রে এরকম একটু আধটু দোষ ত্রুটি থাকে, ওতে কোনো যায় আসে না। ধনী ঘরের ছেলে তাই বলে কোনো একটা ছেলেকে হাতছাড়া করে কি যায়? তাই বলে জেনে শুনে একটা লম্বরের হাতে তুমি তুলে
মল্লিকাকে তুলে দেবে বাবা? ওরকম একটা ছেলেকে হাত ছাড়া করা যায় না। ধনী ঘরের ছেলে, খাওয়া পড়ার কোনো অভাব নেই। খাওয়া পড়াটা মেয়েদের জীবনে সবকিছু নয় বাবা। তাছাড়া মল্লিকার বিয়ের জন্য পাত্রপক্ষ আমাকে 5,000 টাকা দিবে বলেছে। এমনকি গয়নাগাটিও পর্যন্ত দিয়ে সাজিয়ে নিয়ে যাবে বলেছে। ওরকম সুযোগ হাতছাড়া করলে অনেক পস্তাতে হবে। তার মানে মল্লিকাকে তুমি 5,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেবে বাবা? আরে বিক্রি নয়। কোন পাত্রপক্ষ যদি পাত্রী পছন্দ করে যৌতুক স্বরূপ কিছু দেয়, সেটাকে বিক্রি করা বলে না। হ্যাঁ, বর্তমান যুগে তাকে বিক্রি করাই বলে। ছি 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 বাবা, তুমি এত অর্থ কিসের জন্য? রমেশ, ওরকম একটা মা বাপ বড় মেয়েকে তুমি 5,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেবে? এতে তোমার বিবেকে এতটুকু বাঁধলো না? মনুষ্যত্ব চিৎকার করে উঠল না? আমার ধৈর্য সীমা পার হয়ে যাচ্ছে রমেশ। মল্লিকা যদি তোমার নিজের বিয়ে হতো বাবা, তাহলে কি পারতে তাকে এই লোকটার হাতে তুলে দিতে? আজ যে তুমি এত বড় সম্পত্তি ভোগ করছো, তার অর্ধেক অংশ কিন্তু কাকা। অথচ পরিবর্তে তুমি মল্লিকাকে দিয়েছো 2 বেলা কোনো ভাব আর বছর 2খানা শাড়ি। সব কিছু সে নীরবে সহ্য করেছে। ওই তবু বোধহয় তোমার কাছে কোনোদিন ভিক্ষে চাইনি। রমেশ, আমি এক্ষুনি যাচ্ছি আনন্দনগরে। মল্লিকাকে আমি দীর্ঘশ্বাস ফেলতে দেব না। তাকে সুখে রাখতে আমি ছুটে যাচ্ছি। আমি ছুটে যাচ্ছি তাকে সুখী করাতে। এবার হয় না বাবা, তাহলে মল্লিকার দীর্ঘশ্বাসের পুরো ছাই হয়ে যাবে আমাদের সুখ শান্তি। কোথায় যাচ্ছ? আনন্দনগরে। কেন? এ বিয়ে ভেঙে দিতে একটা ভালো পাত্রের হাতে মল্লিকাকে আমি সম্প্রদান করব। সংসার সমাজ তথা পৃথিবীতে মল্লিকার কেউ না থাকলেও আমি তার পাশে ছায়ার মতো থাকব। সেখান থেকে কেউ তাকে কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না, কখনো না বাবা। আমি রমেশের এই ঔদ্ধর্য কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। 5,000 টাকা এত সহজে ছেড়ে দেব না। 5,000 টাকা হাতছাড়া হয়ে যাবে, আমি এই কিছুতেই মেনে নেব না। রমেশের এই ঔদ্ধর্য আমি কিছুতেই সহ্য করব না। মল্লিকার করুণ শুষ্ক মুক্তি বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। কিছুতেই আমি তাকে মন থেকে মুছে ফেলতে পারছি না। কিন্তু দাদার মুখে যে হাসি ফোটাতে, তাকে যে আমাকে ভুলতেই হবে। নিশ্চয়ই হাসি ফোটাবি বিভা। রমেশ, তুই? বড় অবাক হয়ে যাচ্ছিস যে? না মানে, আরে আমি এই মাত্রই তো তোদের বাড়ি থেকেই আসছি। জানি জানি, আর সেই জন্যই তো তোর কাছে ছুটে এসেছি। কি ব্যাপার? মল্লিকাকে তুই কি বলেছিস? আরে না, তেমন তো কিছু বলিনি। শুধু বলেছি কাকা বাবুর পছন্দ করা পাত্রকেই তুমি বিয়ে করো। মল্লিকা তোকে মনের প্রাণে ভালোবাসে, তার মুখের উপর তুই এত বড় কথা বলতে পারলি? তুই বিশ্বাস কর, এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না। কেন? দাদার বয়স হয়েছে, তাছাড়া এই রুগ্ন সংসারের দায়িত্ব তো আমাকেই নিতে হবে। তাই বলে একজন তোকে ভালোবাসে আর তাকে তুই ভালোবাসার মর্যাদা দিবি না? প্রেম
প্রীতি ভালোবাসা বেকারের জন্য নয় রে রমেশ। বেকাররা জানে যারা তারা প্রকারে পয়সা উপার্জন করতে, আর আর পেটের চিন্তা করতে, আর ধনীদের পদলেহন করতে। আমি তো জানি, তবুও তোকে অনুরোধ করছি, তুই মল্লিকাকে গ্রহণ কর ভাই। তা না হলে মল্লিকার জীবন হতাশায় ভরে যাবে। রমেশ, অমত করিস নে ভাই, অমত করিস নে ভাই। আমার অভাগী বোনের জন্য ভিক্ষা চাইছি, আমাকে তুই বিমুখ করে ফিরে দিস না ভাই। একে ভিক্ষা বলছো কেন রমেশ? কর্তা, আপনি তোমাদের সব কথাই আমি বাইরে থেকে শুনেছি। হ্যাঁ রে অতবাগা, ভালোবাসে, তুইও তো তাকে ভালোবাসিস, তবে তুই তাকে বিয়ে করবি না কেন? না মানে ওসব কথা আমি শুনতে চাই না, বিয়ে তোকে করতেই হবে। কিন্তু দাদা, আমি নিজে পায়ে না দাঁড়ানো পর্যন্ত। আরে আমার যদি দুবেলা কুকুরটা খেতে পাই, তাহলে বৌমাও পাবে। তা বলে যে মা লক্ষ্মী আমাদের ঘরে আসবে বলে আসতে চাইছি, তাকে তুই না এনে তুই তাকে অনাদরে দূরে সরিয়ে দিতে চাইছিস? সে সে কখনো হয় না রে বিভাস। বর্দা, কর্তা, আপনি মহৎ, আপনি উদার, আপনার তুলনা হয় না। যাও তুমি বিয়ের ব্যবস্থা করো, সামনে পরশুদিন লগ্ন আছে, ওই দিনেই তোমার বোনের বিয়ে হবে। বেশ, আপনার কথা মতোই কাজ হবে। এতদিন আপনাকে দূর থেকে দেখেছিলাম, আজ কাছে এসে জানলাম আপনি মানুষ নন, দেবতা। আপনার কাছে আপনি পূজনীয়, চিরদিন চিরপূজনীয়, চিরবরণীয়। থাক, তাহলে এখন আসছি। যাও। আরে অত বাগা, করবে মাথা নিচু করে তুই দাঁড়িয়ে থাকলি কেন? অত যদি তোর লজ্জা, তাহলে তুই ওসবের মধ্যে গিয়েছিলিস কেন? তোর মাথাটা তোর কি হলো? কি হলো, চেঁচাচ্ছ কেন? আনন্দে দয়াল, আনন্দে। আনন্দে? হ্যাঁ, এ বাড়িতে একজন নতুন অতিথি আসছে। কি ব্যাপার? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বিভাসের বিয়ে ঠিক করেছি। তুমি আমার কোথায় ঠিক করলে? এই গ্রামেই অনেকদিন ধরে বিভাসের সঙ্গে মেয়েটার পরিচয় ছিল। কি যেন মেয়েটার নাম? মল্লিকা। আরে তুই কি করে জানলি? আমি সব জানি। তাহলে তো ভালোই হয়েছে। যেদিন আমি নাটকের খাতায় মেয়েটার নাম দেখেছিলাম, সেদিনেই আমি ধরে দিয়েছিলাম ওই মেয়ে এবাড়ির বউ না হয়ে যাবে না। তুমি হাসছো দাদা? আরে হাসবো নাকি কাঁদবো নাকি? এত বড় একটা আনন্দের কথা। আচ্ছা, তুই কি ভেবেছিস আমি কি এই সংসারে একটা জড় পদার্থ? জড় পদার্থ নয় দাদা, তুমি হচ্ছে এই সংসারের মাঝি। চিরকাল শক্ত হাতে হাল ধরে জলের দাপটা ঝড়ের ঢেউ থেকে নৌকাকে কিনারায় ফিরিয়েছো। প্রতিদানে কিছু পেলে না দাদা, প্রতিদানে কিছু পেলে না দাদা, তুমি কিছুই পেলে না, কিছুই পেলে না। চারা যখন আমি রোপণ করেছি, ফল একদিন আমি নিশ্চয়ই পাবো। তবে আমাকে একটু ধৈর্য ধরতে হবে।
কোথায় যাচ্ছ বড় কাকা? আমাকে আমাকে তো বিয়ের ব্যবস্থা করতে হবে। মাঝে মাত্র একটা দিন সময় আছে। আমাকে টাকা পয়সা জোগাড় করতে হবে না? দই মিষ্টির অর্ডার দিতে হবে, লোকজনকে খাওয়াতে হবে। আমি এমন করে খাওয়াবো যেন কোনোদিন বিবাস চৌধুরীর নামে কেউ কোনো বদনাম করতে না পারে, কোনো বদনাম করতে না পারে। এমন আত্মভালা মানুষ সংসারে কমই আছে। বল হাত চুরি করে খাবি? আবার আবার মুখে মুখে কথা দেবো একদম শেষ করে। আবার আবার মুখে মুখে কথা দেবো 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 তোকে আজকে একদম শেষ করে। কি বলছো? কি করছো ছোট কাকা? এক্ষুনি তো মরে যাবে। ওর মরাই ভালো। ওর এখন থেকে চুরি। যাও যাও ওই বল বল আগে বল। আর চুরি করে খাবি বল। আর কোনোদিন আমার ঘরে ঢুকবি বল। ছেড়ে দাও, ছেড়ে দাও ছোট কাকা, ছেড়ে দাও। না হয় সে একটু অন্যায় করে ফেলেছে। হ্যাঁ এই প্রশ্ন দিলেও একদিন মাথায় উঠবে। কাল ও কি করেছে জানো? কি করেছে? ও আমার ঘরে ঢুকে আমার প্যান্টের পকেট থেকে টাকা চুরি করেছে। কি বলছো ছোট কাকা? এ কোনোদিন টাকা চুরি করতে পারে না। তাহলে কি তুমি চুরি কি করেছো? বলছো ছোট কাকা? এ টাকা চুরি করেছে? এটা কি মন লাগছে বল? হ্যাঁ তোমরা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো। ছোট কাকা জানি তোমরা আমার সুস্থ সংসারকে শান্তিতে রাখতে দাও না। ছোট কাকা তোমরা আমাকে দেউলিয়া করে দিতে চাও। ছোট কাকা না এই রিনা ঠিকই বলেছে। তোমরা এক একটা পাকা শয়তান। দেবো দেবো তোমাদের উচিত শিক্ষা আমি দেবো। তুমি তোমাদের চর্চাতুরি আমার জানা হয়ে গেছে। এবার আমার বুদ্ধিমত্তার পরিচয় তোমরা পাবেই পাবে। খেতে গেলে বাকি আমার তার ভয় লাগে দাঁড়া। বাচ্চা মানুষ এই ও আমার ভাই কেন চুপ যত লোকে বাকি চুপ করো, বাকি চুপ করো, বাকি ওই দে এরাই জানো নাটক যাত্রা ছি ছি ছি, তুমি না মানুষ, এত নিজ পরমিত তোমার। দেখো ডাক্তার, আমাকে বেশি জ্ঞান দিও না। কেন কেন তোমার বাবা টাকা তোমার ভয় আমাকে চুপ করে থাকতে হবে? বেশি বাড়াবাড়ি করো না ডাক্তার, তুমি লাশ হয়ে পড়ে থাকবে। আশ্চর্য বড়, এই এগুলাকে এখান থেকে বার করতে তুমি তাদের দলে আমাকে ভেবো না। আমি জানি কোনো মহৎ কাজ করতে গেলে যেমন নিন্দা কাটা মারিয়ে এগিয়ে যেতে হয়, তেমনি অন্যায়ের প্রতিবাদ করতে গেলে জীবনকে বাজি রেখে কাজ করতে হয়। আচ্ছা, তুমি তো লেখাপড়া জানা ছিল, তবে তবে কেন নিজের মানুষ মনুষ্যত্ব বলিদান দিয়ে
ওই নারীত্ব দেহ নিয়ে ছিনিমিনি খেলছো? তার জবাব আমি তোমাকে দেবো না ডাক্তার। জবাব একদিন তোমাকে দিতেই হবে, শুধু আমার কাছে নয়, দেশের এই সাধারণ মানুষের কাছে একদিন তোমার সমস্ত কুকৃতির জবাব তোমাকে দিতেই হবে। স্বপ্ন দেখছো ডাক্তার, স্বপ্নে গরু গাছে ওঠে, কিন্তু বাস্তবে তা মেলে না। মিলবে দিন আজ বদলেছে, নারীরা বলতে শিখেছে তার নারীর অস্তিত্ব, তাই তারা তোমাদের মতো শয়তানদের হাতে নিজের নারীত্ব খুঁজে দিন কাটাবে না, তোমাদের দাঁড় করাবে ওই মানুষের আদালতে। আর সেখানে তোমরা কেউ রেহাই পাবে না। মিলবে প্রয়োজনে তারা রাগিনী হয়ে তোমাদের বুকে মুখ উপরে ফেলে, আর সেই বিষে তোমার সারা শরীর নীল হয়ে যাবে, তোমরা যন্ত্রণা ছটফট করবে। হ্যাঁ, মরতে হবে, মরতে তোমাদের একদিন হবেই। তুমি খুব ভালো একটা ডাক্তার, ডাক্তারি ছেড়ে অভিনয়ে নামলে অনেক টাকা রোজগার করতে পারবে। অভিনয় তো আমি নেমেছি, তবে এই মঞ্চ নয়, এই শিবপুরের মাটিতে তোমার মতো ভিলেনদের সমূলে উৎপাদন করাই আমার মূল লক্ষ্য। পারবে না ডাক্তার, পারবে না। এই মঞ্চের ভিলেনকে যত সহজে কুপকাত করা যায়, বাস্তবের ভিলেনকে তত সহজে কুপকাত করে মানুষের হাততালি পাওয়া যায় না ডাক্তার। তুমি যদি নিজেকে বাঁচাতে দাও তবে এই পথ থেকে সরে যাও, ডাক্তার হয়েই থাকো, নায়ক হতে যেও না। রসাতলে গেছে, দেশটা রসাতলে গেছে। উদয়ের প্রতি সুরিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। কে আপনি? আমার কথা পরে জানবেন। চারিদিকে ভরে গেছে অন্যায়, অত্যাচার আর অবিচার, এই সময়ের বিরুদ্ধে সংগ্রাম করো। সংগ্রাম? হ্যাঁ, সংগ্রাম। যারা গরিবকে শোষণ করে চলেছে, এমনকি ক্ষুধার অন্ন পর্যন্ত কেড়ে রেখে দেয় বেশি দামে আসায়, যারা নিরন্ত মানুষের রক্তের সেই মৃত্যু পর্যন্ত চুমুলিয়ে ফেলে নেয়, তাদেরকে কেউ খোলা বলতে পারে? মৃত্যু? আমাদের দেশ দীর্ঘদিন হলো স্বাধীনতা লাভ করেছে, কিন্তু একে স্বাধীনতা বলে না, বলে স্বেচ্ছাচারিতা। তাই দেশের বুকে চলেছে অবাধে চলা কারবার, ভেতরে সর্ব হয়েছে এই দেশ, পুড়ে ফেলে উঠেছে মজুদদারদের ব্যাগ গালে, আর দরিদ্র সাধারণ মানুষ কর্মেই ভিখারিতে পরিণত হচ্ছে। সত্যি সত্যি, আর গরিবরা দিন দিন কত নিচে নেমে যাচ্ছে, অথচ এই স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ ভারতবাসী নিজেদের স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে মরণপণ সংগ্রাম করে গেছেন। মনে পড়ে বিনয় বাদল দীনেশ, রাইটার্স বিল্ডিং আক্রমণের কথা, মনে পড়ে মাস্টার দাশগুপ্ত সেনের চট্টগ্রাম অস্ত্রকাণ্ড লুণ্ঠনের কথা। আপনি মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান, নেতাজি সুভাষচন্দ্র, তোমরা আমাকে রক্ত দাও, আমি এনে দেবো তোমাদের স্বাধীনতা। আপনি, আপনার পরিচয় কি? পরিচয় আসছেন যে, পরিচয় জিজ্ঞাসা করলেন কিনা? তাই হ্যাঁ, পরিচয় আমি দেবো, তবে আজ না। কবে? সেদিন তুমি সম্পূর্ণভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। বেশ, তাই দেবেন, কিন্তু এখন আপনি বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দিগ্ভ্রান্ত উত্তার মতো ছুটে যাবো, লক্ষ লক্ষ দৌড়ের বুকে জ্বালিয়ে তুলবো বিপ্লবের আগুন, কেড়ে নেবো স্বার্থের যাবো, পরিচ্ছাদ করে দেবো স্বার্থদেশী শয়তানদের। আকাশ তুমি অহমিকা, আকাশ তুমি অহমিকা। লোককে কি সব বলে গেল? না না, তবে তবে কি? না না, আমার অনেক কিছু
কিছু চিন্তা বুঝতে পারছি না। সব জায়গায় কেমন ফুরিয়ে যাচ্ছে, গোলমাল হয়ে যাচ্ছে। না,